প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসছি। তোমাদের আসলে মোট 3টা ক্লাস লাগবে এখানে। তোমরা দেখো, আমরা যে টপিকটা তোমাদেরকে আজকে পড়াবো সেটা হলো এই যে আমরা এর আগের ক্লাসে আব্দুল মালেক সম্পর্ক অর্থাৎ পঞ্চম খলিফা আব্দুল মালেক সম্পর্কে কিন্তু তোমাদেরকে তথ্য দিয়েছিলাম। আব্দুল মালেক 685 থেকে 705 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এবং আমরা এই আব্দুল মালেককে রাজেন্দ্র ফাদার অফ কিংস বলা হচ্ছে। তার 4জন পুত্র ক্ষমতায় এসেছিল। 6 নম্বরে ছিল প্রথম ওয়ালিদ, 705 থেকে 715 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিল। 7 নম্বরে দেখো সুলাইমান, 715 থেকে 717 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। কিন্তু এর মাঝখানে ওমর বিন আব্দুল আজিজ আসে, যে আব্দুল মালেকের ভাই আজিজ সে আসছে, অর্থাৎ সে দ্বিতীয় ওমর নামে খ্যাত, 717 থেকে 720 সাল। এবং এরপরেই আব্দুল মালিকের সর্বশেষ পুত্র অর্থাৎ তৃতীয় পুত্র 9 নম্বরে আসছে দ্বিতীয় ইয়াজিদ, 720 থেকে 724 সাল। এবং সর্বশেষ তার যে পুত্র হিসাম 724 থেকে 743 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এখানে এই যে আব্দুল মালিকের 4জন পুত্র, এবং আমি প্রতিটা জায়গায় দেখো সাল দিয়ে দিছি, তোমরা এইগুলো মুখস্থ করে নিবে। এই আব্দুল মালিকের এই 4জন পুত্রর মধ্যে সবথেকে বেশি যার কথা আলোচনায় আসে সেটা হলো প্রথম ওয়ালিদ, যাকে কয়েকটা গুণে গুণান্বিত করা হয়। প্রথম ওয়ালিদ সম্পর্কে যদি আমরা তথ্য দিই, দেখো তিনি 10 বছর শাসন করেছিলেন, অর্থাৎ 705 থেকে 715 সাল। এই ওয়ালিদের শাসন আমল থেকে সৃজনশীল আমাদের কমন আসে। এখানে দেখো ওয়ালিদের আমলটা অর্থাৎ এই 10 বছরের শাসন ব্যবস্থাকে স্বর্ণযুগ বলা হচ্ছে। স্বর্ণযুগ কেনই বা বলবা না, তুমি খেয়াল করে দেখো তার যে সিন্ধু বিজয়, তারপরে মধ্য এশিয়া বিজয়, তারপরে তুমি খেয়াল করে দেখো এদিকে স্পেন বিজয়। হ্যাঁ, এই যে এই বিভিন্ন অঞ্চল অর্থাৎ আফ্রিকা থেকে এশিয়া এবং ইউরোপ 3টা মহাদেশে তার সাম্রাজ্য যে বিস্তার করতেছে, যার কারণে তার সময়টাকে আমরা স্বর্ণযুক্ত বলতেই পারি, সাথে সাথে তাকে শ্রেষ্ঠ বিজেতাও কি করতে পারি বলতো, বলতে পারি। কারণ কি এতগুলো অঞ্চল, আমি আবার বলতে দেখো সিন্ধু বিজয়, মধ্য এশিয়া বিজয় এবং স্পেন বিজয়, 3টা মহাদেশের মধ্যে এই যে বিজয় অভিযান তিনি পরিচালনা করেছে। অর্থাৎ তারপরে আর একটাও আছে তোমরা জানো, আফ্রিকা অর্থাৎ উত্তর আফ্রিকা বিজয়। এই 4টা যে জায়গাটা 3টা উপমহাদেশে সে বিজয় অর্জন করলো, এই জন্য তাকে আমরা শ্রেষ্ঠ বিজেতার আসনেও কিন্তু বসাতে পারি। এবার আমরা আসি যে ওয়ালিদ কিভাবে তার 10 বছরে শাসন কার্য পরিচালনা করতেছে। তোমরা খেয়াল করে দেখো ওয়ালিদের সাম্রাজ্য তিনি 2 ভাগে ভাগ করতেছেন। কয় ভাগে ভাগ করতেছেন বলতো? 2 ভাগে। একটা হলো পূর্ব অঞ্চল, আর একটা কি বলতো, পশ্চিম অঞ্চল। তার মানে ওয়ালিদ তার সাম্রাজ্যকে 2 ভাগে ভাগ করতেছে। একটা হলো পূর্ব অঞ্চল, আর একটা কি বলতো, পশ্চিম অঞ্চল। পূর্ব অঞ্চলে যদি তুমি দেখো হাজ্জাজ বিন ইউসুফ, খেয়াল করে দেখো এই পূর্ব অঞ্চলের শাসনকর্তা কে ছিল বলতো? হাজ্জাজ বিন ইউসুফকে, যিনি তোমার আব্দুল মালেকের সময় আমরা হলো হাজ্জাজ বিন ইউসুফের আবির্ভাব দেখলাম। আমরা অবশ্য হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আমরা কিছু তথ্য আমরা জানবো, অবশ্যই আমরা সেই তথ্যগুলো জানবো। হলো এই হাজ্জাজ বিন ইউসুফের যে তার সম্পর্কে বিস্তারিত জানবো। 2 নম্বর দেখো খলিফা ওয়ালিদের যে পশ্চিম অঞ্চল, যেটা অর্থাৎ পশ্চিম অঞ্চল, সেইখানের শাসনকর্তা করা হয় কে? মুসা বিন নুসায়েরকে। তার মানে ওয়ালিদ তার সাম্রাজ্যকে 2 ভাগে ভাগ করে, একটা পূর্ব অঞ্চল যেটা ইরাক কেন্দ্রিক, পশ্চিম অঞ্চল যেটা আফ্রিকা কেন্দ্রিক। এই জায়গাটা আমরা দেখি হাজ্জাজ বিন ইউসুফকে দায়িত্ব দেওয়া হয় পূর্ব অঞ্চলের, আর পশ্চিম অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় মুসা বিন নুসায়েরকে। এই পূর্ব অঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ কতটা দক্ষ ছিল তার সম্পর্কে আমরা অবশ্যই কিছুটা আগে পরে জানবো। আগে আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করি। দেখো হাজ্জাজ বিন ইউসুফ অর্থাৎ খলিফা ওয়ালিদ হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে অর্থাৎ তার নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু বিজয় করতেছে 712 সালে। তোমরা সিন্ধু বিজয় 712 সালে, এবং তোমরা জানো যে সিন্ধুর সাথে সাথে মুলতান যে অঞ্চলটা বিজয় করে সেটি হলো 713 সালে, এবং এটা করে কে? মোহাম্মদ বিন কাসেম অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। তোমরা জানো আমার একটা লেকচার আছে, তোমরা দেখবা সিন্ধু বিজয়ের উপরে, যে সিন্ধু বিজয়ের উপর কারণ, ঘটনা এবং ফলাফল, যেখান থেকে প্রশ্ন সৃজনশীল আসে। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে সিন্ধু বিজয় সম্পর্কে যে লেকচারটা আছে সেটা দেখলেই হবে, তোমরা সেখান থেকে এই টপিকটা দেখে নিও। এরপরে হাজ্জাজ বিন ইউসুফের সম্পর্কে, অর্থাৎ তিনি মধ্য এশিয়ায় একজন
সেনাপতি নিয়োগ করেন কুতাইবা বিন মুসলিম, কুতাইবা বিন মুসলিম। তিনি 706 অর্থাৎ কোথাও জায়গায় 705 সাল থেকে তিনি বিজয় অভিযান শুরু করেন এবং বুখারা ও পার্শ্ববর্তী একবারে চীন পর্যন্ত তিনি কিন্তু বিজয় অর্জন করেন। অর্থাৎ এই আমরা দেখি যে মধ্য এশিয়ায় চীন পর্যন্ত এবং অনেক মঙ্গলরাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই পূর্ব অঞ্চলে কিন্তু এই বিজয়গুলো, একটা হলো সিন্ধু বিজয় আর একটা হলো মধ্য এশিয়া বিজয়। মধ্য এশিয়া কার মাধ্যমে? কুতাইবা বিন মুসলিম। কুতাইবা কি বলতো? বিন মুসলিম বুখারা এবং পার্শ্ববর্তী এবং চীন পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করেছিল। আমরা দেখলাম এই পাশেরটা অর্থাৎ পূর্ব অঞ্চলে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পশ্চিম অঞ্চল যদি আসি, অর্থাৎ খলিফা ওয়ালিদের যে শ্রেষ্ঠ বিজেতা বা স্বর্ণযুগ কেনই বলা হবে না, আমি বলছিলাম যে উত্তর আফ্রিকায় দেখো মুসা বিন নুসাইর এইখানে, অর্থাৎ এই উত্তর আফ্রিকায় একটা জাতির নাম ছিল বারবার। কি বলতো? বারবার জাতি। এরা রোমানরা, এই বারবাররা কোনোভাবে মুসলমানদের আধিপত্য মেনে নিচ্ছিল না, কারণ রোমানরা বারবার এদেরকে উস্কায়ে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেয়। তখন উত্তর আফ্রিকায় এমন অবস্থায় খলিফা ওয়ালিদ মুসা বিন নুসারকে উত্তর আফ্রিকায় বিজয় অভিযান প্রেরণ করার জন্য পাঠিয়েছিলেন। এই মুসা বিন নুসার সেখানে যেয়ে তিনি 707 সালে তিনি উত্তর আফ্রিকা কি করলেন? জয় করলেন এবং রোমানদের এখান থেকে তাড়িয়ে দিলেন। এবং সাথে সাথে দেখো উত্তর আফ্রিকার যে অঞ্চলটা তিনি আধিপত্য বিস্তার করেন, সেখানে ইসলাম প্রচার শুরু করলেন। সেখানে বারবার জাতিরা কি করলো? ইসলাম গ্রহণ করা শুরু করলো। তখন উত্তর আফ্রিকা একটা শান্তি নেমে আসলো। এই উত্তর আফ্রিকায় সুশাসন বা সুশৃঙ্খল একটা শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠা করলো মুসা বিন নুসাইর, তখন আমরা দেখি এই ঠিক উত্তর আফ্রিকার পাশে একটা জায়গা ছিল, সেটা হলো স্পেন, যে মুসলমানরা জয়লাভ করেছে 711 সালে। তোমরা কিন্তু উপরে দেখতেছো খলিফা ওয়ালিদ কিন্তু উপরে বসে আছে, আর এই অঞ্চলে কিন্তু বিজয় অভিযান ছিল মুসা বিন নুসাইর। এই 711 সালে আমরা দেখলাম মুসা বিন নুসাইর তারেক বিন জিয়াদকে তিনি স্পেনে পাঠিয়েছেন। এখন তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠিয়েছেন, আমরা জানি স্পেনটা কি নামে পরিচিত? দেখো আইভেরীয় দ্বীপ। কি নামে পরিচিত ছিল বলতো? আইভেরীয় দ্বীপ। কারো কাছে আইভেরীয় দ্বীপ। আর মুসলমানরা এই স্পেনকে আন্দালুসিয়া নামে তারা জানতেন। কি নামে জানতেন বলতো? আন্দালুসিয়া। তাহলে এই ছিল স্পেনের বিভিন্ন নামে নামকরণের হিস্ট্রি। এরপরে দেখি আমরা এখন স্পেন যে জয় করতেছে, আমরা বললাম যে সিন্ধু বিজয়টা তুমি অবশ্যই দেখে নেবে ওই লেকচারটা, তাহলে কিন্তু তোমার সিন্ধু বিজয় হয়ে যাবে। দেখবে একটা টপিক আছে আমার সিন্ধু বিজয়ের উপরে। এরপরে দেখো তারেক বিন জিয়াদ, আমরা দেখি যে এই স্পেনে যে তিনি আক্রমণ করতেছেন, অর্থাৎ মুসা বিন নুসাইরের নির্দেশে 711 সালে, এই জায়গাটা আমরা দেখি স্পেনের সামাজিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক আর ধর্মীয় অবস্থা কেমন ছিল, কেনই বা তিনি এখানে আক্রমণ করছে। দেখো সামাজিক, যদি রাজনৈতিক অবস্থা বলো, স্বাভাবিকভাবে স্পেনের রাজনৈতিক অবস্থা ভালো ছিল না। ওইখানের ক্ষমতা ছিল কে বলতো? রডারিক। কে ক্ষমতায় ছিল বলতো? রডারিক। তিনি জনসাধারণের উপরে খুব অত্যাচার নির্যাতন করতেন, বিশেষ করে জোরপূর্বক তিনি ইহুদি সহ অন্যান্য গোষ্ঠীদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে, প্রায় 90,000 ইহুদিকে বাধ্যতামূলক খ্রিস্টান ধর্ম গ্রহণ করায়। এই রডারিকের রাজনৈতিক কোনো ঐক্য ছিল না এবং খ্রিস্টানরা তখন ক্ষমতায় ছিল, তারা অন্য ধর্মের লোককে কোনোভাবে সহ্য করতো না। সামাজিক অবস্থা দেখি স্পেনে, তাহলে আমরা দেখি স্পেনে 3টা বা শ্রেণী ছিল সামাজিক দিক থেকে। 3টার মধ্যে তুমি বলতে পারো একটা হলো অভিজাত শ্রেণী, আর একটা হলো মধ্যবিত্ত, আর একটা হলো নিম্নবিত্ত। অভিজাত শ্রেণী তারাই মূলত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আর মধ্যবিত্ত আর নিম্নবিত্ত তাদের অবস্থা কিন্তু খুব বেশি ভালো ছিল না। বিশেষ করে নিম্নবিত্তদের উপর অত্যাচার নির্যাতন এবং নির্যাতন আসতো। অর্থনৈতিক দিক থেকে কিন্তু কোনোভাবে এরা খুব উদাসীন ছিল কৃষি ব্যবস্থার দিক থেকে, এবং জোরপূর্বক আমরা দেখলাম যে প্রজাদের উপরে কর চাপিয়ে দিত, যার কারণে এদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো ছিল না। ধর্মীয় দিক থেকে তো আমি একটু আগেই বললাম যে আসলে এরা যে কাজটা করত, জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করত, যা ইহুদিরা এগুলো পছন্দ করতো না। এভাবে আমরা স্পেনের এই অবস্থা যখন, কিন্তু কি কারণে তারেক বিন জিয়াদ এই স্পেনে আক্রমণ করলো? দেখো একটা কারণ, নিপীড়িত মানুষকে মুক্তি। অর্থাৎ যখন এই আফ্রিকায় যখন ভালো শাসন ব্যবস্থা তারা যখন প্রবর্তন করলো, তখন এই স্পেনের লোকজন কিন্তু এই সম্পর্কে জেনেছিল, এবং তারা যে ওই এলাকায় রডারিকের দ্বারা অত্যাচার নির্যাতিত হচ্ছে, এই কারণে তাদের এই রাজা রডারিকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই আফ্রিকায় মুসা বিন নুসাইরকে এখানে স্পেনে আসার জন্য তারা মূলত অনুরোধ করে।
এটা একটা কারণ ছিল স্পেনে তারেক বিন জিয়াদ হলো তোমার আক্রমণের। আর একটা ছিল দেখো কাউন্ট জুলিয়ান এর আমন্ত্রণ। আমরা একটা বিষয় যাই, কাউন্ট জুলিয়ান হলো তোমার এই রডারিকের পূর্বের যে শাসক ছিল উইটিজার জামাত ছিল কাউন্ট জুলিয়ান। তিনি সিউটা দ্বীপে তিনি শাসন করতেন। তিনি তার কন্যা ফ্লোরিডাকে তিনি রডারিকের রাজদরবারে পাঠান, কারণ তাদের একটা প্রথা ছিল যে বিভিন্ন অঞ্চলের শাসক যারা তাদের সন্তানদেরকে কোথায় পাঠাবে, অর্থাৎ এই মূল যে রাজা রডারিকের দরবারে পাঠাতে হবে বিভিন্ন কি একটা রাষ্ট্রীয় বা রীতিনীতি শেখার জন্য। কিন্তু এই রাজা রডারিক তার কাউন্ট জুলিয়ানের কন্যার সাথে খুব শ্লীলতাহানি করে, আর এর শাস্তি দেওয়ার জন্য রাজা রডারিককে শাস্তি দেওয়ার জন্য কাউন্ট জুলিয়ান মুসা বিন নুসাইরকে আসতে বলে, অর্থাৎ স্পেনে আক্রমণ করার জন্য অনুরোধ করে। তার মানে এই স্পেনে আসার পিছনে আরেকটা কারণ হলো কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখব যে এই জায়গাটা অর্থাৎ রাজা রডারিক এবং তারেক বিন জিয়াদ অর্থাৎ মুসা বিন নুসাইরের নির্দেশে যখন 711 সালে তিনি আসতেছেন, আমরা অর্থাৎ জাবালুত তারেক যে প্রণালী পার হয়ে, এই তারেক বিন জিয়াদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000 আর রডারিকের সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তার মানে রডারিকের সৈন্য সংখ্যা বেশি, তারেক বিন জিয়াদের সৈন্য সংখ্যা কম। কিন্তু দেখো এই যুদ্ধে অর্থাৎ তারেক বিন জিয়াদ এবং রডারিকের যুদ্ধে রডারিক কিন্তু পরাজিত হয় এবং তারেক বিন জিয়াদ কি করে, স্পেন দখল করে। ঠিক এই সময় পালিয়ে যাওয়ার সময় পথে পানিতে পড়ে আসলে রডারিক কি করে, মৃত্যুবরণ করে। এবং এই জায়গাটায় ফলাফল যদি দেখি আমরা, রাজনৈতিকভাবে একটা শৃঙ্খলা ফিরে আসলো, অর্থাৎ মুসলমানরা সেভিলা নাম করে জায়গাটায় তারা রাজধানী স্থাপন করলো এবং সেইখানে অন্যান্য সকলকে নিয়ে তারা কি করলো, একটা ঐক্যমতের সরকার গঠন করলো এবং সেখানে অন্যান্য যারা আছে তারা কিন্তু অন্যান্য ধর্মীয় গোষ্ঠী ছাড়া তারা সুবিধা পাওয়া শুরু করলো। সামাজিকভাবে তোমাদের এর আগে 3টা গোষ্ঠী বলেছিলাম, অভিজাত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। মুসলমানরা সব গোষ্ঠীর অর্থাৎ শ্রেণী বিভাগ সব ভেঙে দিল এবং একটা সমতা প্রতিষ্ঠা করলো। অর্থনৈতিক দিক থেকে সুবিধা হলো, মুসলমানরা এই যে অতিরিক্ত কর আদায় বন্ধ করে দিল এবং সাথে সাথে মুসলমানরা আর একটা কাজ করলো, পতিত জমি চাষাবাদের ব্যবস্থা করলো, খাল খনন করা শুরু করলো। সাংস্কৃতিক দিক থেকে তুমি অবাক হবা যে মুসলমানরা স্পেনে এত পরিমাণ তারা সাংস্কৃতিক উন্নয়ন অর্থাৎ তারা সেখানে বিভিন্ন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখলো এবং সেখানে বিভিন্ন বইয়ের অর্থাৎ বড় বড় লাইব্রেরি করলেন, তারা কলেজ করলেন, বিশ্ববিদ্যালয় করলেন। এই ভূমিকাটা কিন্তু মুসলমানরা রেখেছে। আর ধর্মীয় দিকটা আমরা বলাই যে জোরপূর্বক যে ধর্মান্তরিত করা, তারা এটা কখনোই করতেন না, অর্থাৎ মুসলমানরা সবসময় সমতার ভিত্তিতে বিশ্বাসী ছিল। কিন্তু সর্বশেষ 1492 সালে মুসলমানরা কিন্তু স্পেনে তাদের পতন হয়, মুসলমানরা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। এই মুসলমানদের সময় স্পেনে যে কর্ডোবা, এটাকে ইউরোপের বাতিঘর বলা হয়। দেখো ইউরোপটাকে টোটাল আলোকিত করছে কর্ডোবা, যেটা মুসলমানরা গড়েছিল। আমি একটু আগেই বললাম মুসলমানরা এই যে মুসলমানদের মধ্য থেকে তারা যে নিয়ম কানুন আচরণ এবং তারা যে বিভিন্ন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা শিক্ষা, এই ভূমিকার কারণে অর্থাৎ আমরা দেখি কর্ডোবা থেকে ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই জন্য কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয়। এবং এই মুসলমানরা 8 বছর যাবত স্পেন শাসন করেছিল, 800 বছর শাসন করেছিল এবং এইখানে এতগুলো বিশ্ববিদ্যালয় মানে প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, যার কারণে আমরা বলছি যে এই মুসলমানদের অবদানটা ছিল অনেক বেশি, যদিও 1492 সালে মুসলমানদের সেখানে পতন ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা ছিল, এই তথ্যগুলো ছিল সম্পূর্ণ। আমরা দেখলাম যে খলিফা ওয়ালিদের সময় কি কি কর্মকাণ্ড ঘটেছিল সেই সম্পর্কে। খলিফা ওয়ালিদ আর একটা কাজ করে, দেখো হিজাজ অর্থাৎ তোমরা জানো যেখানে মক্কা আর মদিনা, যেখানে খলিফা আব্দুল মালিকের সময় বিভিন্ন হাজ্জাজ বিন ইউসুফের কারণে সেখানে বিভিন্ন নির্যাতন চলেছিল বা কাবাগর অগ্নিদগ্ধ করা হয়েছিল। কিন্তু এই হেজাজে তিনি একটা কাজ করেন, খলিফা ওয়ালিদ তার ভাই অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজকে তিনি সেখানে নিয়োগ করেছিলেন এবং ওমর বিন আব্দুল আজিজ এতটাই মক্কা মদিনার উন্নতি করেছিলেন যে ওইখানের লোকজন খলিফা ওয়ালিদের প্রতি খুশি হয়ে গেছিল এবং ওমর বিন আব্দুল আজিজের প্রতি তারা অনেকটাই সন্তুষ্ট ছিল, কারণ তিনি মক্কার হজের ব্যবস্থা করেন এবং সেইখানে মুসলমানদের যাতায়াতের ব্যবস্থা করেন, সেখানে পানির ব্যবস্থা করেন। এই জন্য ওমর বিন আব্দুল আজিজের কিন্তু 711 সালে
এই হাজ্জাজ বিন ইউসুফের কারণে ওমর বিন আব্দুল আজিজকে হেজাজ প্রদেশ থেকে আবার কি করা হয়, সরিয়ে দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা কথা একটু জেনে আসি যে এই যেই ব্যক্তিটা অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফের কথা আব্দুল মালেক এবং খলিফা ওয়ালিদের সময় বারবার এই নামটা আসতেছে। আমরা একটু খলিফা হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে জেনে আসি। হাজ্জাজ বিন ইউসুফের কথা প্রথমেই যদি বলতে হয় তাহলে বলতে হয় তিনি 661 সালে তিনি তায়েফে জন্মগ্রহণ করেন। 661 সালে কোথায় জন্মগ্রহণ করে বলতো হাজ্জাজ বিন ইউসুফ? তায়েফে 661 সালে জন্মগ্রহণ। তার লাইফটা শুরু হয় কীভাবে? তিনি অর্থাৎ বলা আছে 53 বছর বয়সে মারা যান আর 20 বছর যাবত তিনি শাসন করছেন। এবং হাজ্জাজ বিন ইউসুফ মক্তবের অর্থাৎ তায়েফের একটা মক্তবের শিক্ষক ছিলেন। তার হাজ্জাজ বিন ইউসুফ মক্তবের কি ছিলেন বলতে? একজন শিক্ষক ছিলেন। আমরা দেখি হাজ্জাজ বিন ইউসুফের 685 থেকে 705 সাল পর্যন্ত তিনি আব্দুল মালেকের অধীনে কাজ করেছেন। 705 থেকে 715 পর্যন্ত ওয়ালিদের অধীনে কাজ করেছেন। 692 সালে তিনি আবদুল্লাহ বিন জুবাইকে হেজাজে হত্যা করেছেন। 694 সালে তিনি ইরাক অঞ্চলের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। 698 সালে তিনি পূর্ব অঞ্চলে, যে খলিফা ওয়ালিদের যে পূর্ব অঞ্চলের কথা বলছিলাম, সেখানে শাসক ছিলেন এবং 714 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার সময়কার উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ দেখো 712 সালে সিন্ধু বিজয়, মধ্য এশিয়া বিজয়, এবং আমরা দেখি যে এই তার কারণেই অর্থাৎ তার পরামর্শেই আমরা দেখি যে যারা যেসব মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করত ওই অনারব মুসলমানদেরকে খারাজ এবং কি করতে হতো, জিজিয়া দিতে হতো। এবং আমরা আর একটা বিষয় খেয়াল করি যে কৃষির উন্নতির ক্ষেত্রে হাজ্জাজের ইউসুফের ভূমিকা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, হাজ্জাজের যদি পজিটিভ দিক বলি তাহলে তিনি ছিলেন একজন প্রশাসক এবং রাজনীতিবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রী। তিনি পূর্ব অঞ্চলের শাসক ছিলেন। তিনি কোরআন শরীফে হরকত দেন। তিনি অর্থাৎ আরবি ভাষা হরকতগুলো প্রদান করেন। এবং হাজ্জাজ বিন ইউসুফ সাম্রাজ্য প্রসারে ভূমিকা রাখেন। তিনি একজন বুদ্ধিমান ছিলেন এবং রাজনৈতিক ঐক্য অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের পরে রাজনৈতিক ঐক্য অর্থাৎ তার কঠোর অবস্থানের কারণে একটা রাজনৈতিক ঐক্য কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ প্রতিষ্ঠা করেছিল। তার মানে তার এটা ভালো দিক বললেও তার নেগেটিভ দিকটা যদি আলোচনা করি, খেয়াল করে দেখো, হাজ্জাজ বিন ইউসুফ তার কঠোর শাসন ব্যবস্থায় কোনো ঐতিহাসিক বলছেন তিনি 1,20,000 মানুষকে হত্যা করেছেন। আবার কোনো অর্থাৎ সৈয়দ আমির আলী বলছেন 1,50,000 তিনি হত্যা করেছেন। এবং নারী পুরুষদের যখন তিনি মৃত্যুবরণ করেন তখন 50,000 মানুষকে তিনি বন্দি করে রেখেছিলেন এই হাজ্জাজ বিন ইউসুফ। তার মানে তার এই যে দূরত্বা, নৃশংসতা এবং আরবদের নিরীহ এবং নিষ্ঠুর প্রকৃতির লোক অনেকেই কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফের কিন্তু সমালোচনা করতেছে। আমি তথ্যগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো এই টপিকগুলো তুমি অনেকভাবে লিখতে পারবা, জ্ঞানমূলক, অনুধাবন, আবার তুমি যদি মনে করো এমসিকিউ, এবং তোমার আরও একটা কাজে লাগবে, সেটা হলো কোনো একটা বিষয় বিস্তারিত তা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তোমার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা এই টপিকগুলো অর্থাৎ এরপরে খলিফা সুলাইমান এবং ওমর বিন আব্দুল আজিজ এবং উমাইয়াদের পতন সম্পর্কে আর একটা ক্লাস নেব। সেই ক্লাসেও তোমাদেরকে দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।